আজ মন চেয়েছে আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। একদিনের ছুটি নিয়ে আমি আবার বেরিয়ে পড়েছি শহর থেকে একটু দূরে। আজ আপনাদের নিয়ে যাব মহাগণপতি মন্দিরে। আমি আবার বেরিয়ে পড়েছি শহর থেকে একটু দূরে, যেটা আমি মাঝে মাঝেই করে থাকি। আজকে যাব ওয়াই এর মহাগণপতি মন্দির। ওয়াই মহারাষ্ট্রের সাতারা জেলার অন্তর্গত একটি গ্রাম। মুম্বাই থেকে খুব বেশি দূরে নয়, মোটামুটি মুম্বাই থেকে ওয়াই এর দূরত্ব 250 কিলোমিটার। আর যদি আপনি পুনে থেকে আসেন তাহলে তো আরও কাছে, মাত্র 95 কিলোমিটার। কৃষ্ণা নদীর ধারে অবস্থিত এই ওয়াই পেশোয়াদের সময় ছিল খুবই উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি জনপদ। মারাঠি ব্রাহ্মণ পরিবারের দুটো বিশিষ্ট পরিবার এই ওয়াই থেকেই এসেছে। তাদের মধ্যে একজন ছিলেন রানী লক্ষ্মীবাই, মানে ঝান্সির রানী লক্ষ্মীবাই, এবং গোপিকাবাই, যিনি ছিলেন নানা সাহেব পেশোয়ার ওয়াইফ বা স্ত্রী। এই দুটি পরিবারই ওয়াইয়ের সঙ্গে যুক্ত ছিলেন। পেশোয়াদের সময় ওয়াই সত্যি একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করত। সেই সময়কার ওয়াইয়ের সাথে এখনকার ওয়াইয়ের অনেক তফাৎ, তবুও আজও ওয়াই কিন্তু তার বৈশিষ্ট্য এবং তার কিছু নতুনত্বের জন্য অন্যতম। বিশেষ করে ওয়াই একটি খুব গুরুত্বপূর্ণ পর্যটন স্থান। ওয়াইকে কেন্দ্র করে আছে মহাবালেশ্বর এবং পঞ্চগানি। তাই যারা মহাবালেশ্বর এবং পঞ্চগানিতে আসেন তারা অবশ্যই ওয়াইতে একবার আসেন। এবং এই ওয়াইতেই আছে মহাগণপতি মন্দির, যেখানে আজকে আমি যাব। সাতারা জেলার অন্তর্গত ওয়াই, এই ওয়াইকে বলা হয় দক্ষিণের কাশী, কাশী বা বেনারস বা বারাণসী। এর কারণ কাশীতে যেমন প্রচুর মন্দির আছে, ওয়াইতেও তেমন আছে প্রচুর মন্দির। কম করে 100টা মন্দির তো হবেই। এবং সেই সঙ্গে আছে কাশী বিশ্বনাথ মন্দিরের অনুকরণে তৈরি কাশী বিশ্বেশ্বর মন্দির। কাশী বিশ্বেশ্বর মন্দির এবং মহাগণপতি মন্দির দুটোই মন্দির পাশাপাশি অবস্থিত, এবং এই দুটো মন্দিরের বিগ্রহই একই পাথরে তৈরি। কৃষ্ণা নদীর ধারে এই ওয়াই তাই অন্য এক দিক থেকে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যারা মন্দির ভালোবাসেন বা বাপ্পাকে ভালোবাসেন এবং কাশী বিশ্বনাথকেও, দুজনকেই একই সঙ্গে দর্শন করতে পারবেন এই ওয়াই এলে। মহারাষ্ট্র সহ্যাদ্রি পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালা, এই দুই পর্বতমালা দিয়ে ঘেরা। এখন আমি ক্রস করছি খাম্বাটকি ঘাট, যেটা কিনা সহ্যাদ্রি পর্বতমালার অংশ। ওয়াইতে আমি এর আগেও এসেছি, কিন্তু মহাগণপতি মন্দির দর্শন করা হয়নি। তাই আপনাদের সঙ্গে সঙ্গে আমিও প্রথমবার দর্শন করব মহাগণপতি মন্দির। আপনাদের তো আমি আগেই বলেছি, আমি এই রকম জায়গায় ঘুরতে ভীষণ ভালোবাসি, যেখানে লোকজনের ভিড় কম, যেখানে আমি এবং প্রকৃতি, যেখানে আমি এবং আমার আরাধ্য। এর মাঝখানে ভিড় ভাড় হই হট্টগোল সত্যি আমার ভালো লাগে না। আমাকে এইরকম জায়গা ভীষণ টানে, যেখানটা প্রচলিত জায়গার থেকে কিছুটা আলাদা, অথচ তার স্থান মাহাত্ম্য কিছুমাত্র কম নয়। বাপ্পাকে দর্শন করব এটা ভেবেই তো আমার ভালো লাগছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি ওয়াই শহরের মাঝখানেই। না, ঠিক শহর না, গ্রাম বা মফস্বল। দেখুন, কেউ বলবে এটা কৃষ্ণা নদী, নদী না নালা বোঝা ভার। আসলে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যকে একটুও ঠিকভাবে ধরে রাখতে পারছি না। এত সুবিশাল ভারতবর্ষ, তার সুবিশাল সম্পদ, কেন যে আমরা একটু বুঝতে পারছি না এই সমস্ত নষ্ট করলে আখেরে আমাদেরই ক্ষতি।
সত্যি বলছি, বইয়ের পাতায় কৃষ্ণা নদীকে পড়ার পর এই প্রথমবার কিন্তু আমি কৃষ্ণা নদীকে দেখলাম। এর আগে আমি উজ্জয়িনী শিপ্রা নদী দেখেছি, কিন্তু শিপ্রা নদীও এই কৃষ্ণা নদীর তুলনায় বলতে পারি অনেকটা বেটার লেগেছিল আমার। কিন্তু কৃষ্ণা নদীকে এতটা ভাবে এরম ভাবে দেখবো আমি একটু আশা করিনি। কৃষ্ণা নদীর তীরে অবস্থিত এই মহাগণপতি মন্দির। সমস্ত মন্দির চত্বরে যেমন থাকে এখানেও সেরকম পুজোর ফুল ফল বা প্রসাদের কোনো খামতি নেই, সমস্ত দোকানপাট আছে। আমি সেখান থেকেই পুজোর উপকরণ নিয়ে মন্দিরের মধ্যে এবার যাব। এই যে আপনাদের বলছিলাম না, এই দেখুন এইদিকে বিশ্বেশ্বরের মন্দির, কাশী বিশ্বেশ্বর, আর বাঁ দিকে গণপতি বাপ্পার মন্দির। প্রচুর স্টল, এখানে ম্যাপ্রো স্টল দিয়েছে। যেহেতু পাঞ্চগানি কাছে এবং পাঞ্চগানি স্ট্রবেরির জন্য বিখ্যাত, তাই জন্য ম্যাপ্রো তার স্ট্রবেরি সম্ভার নিয়ে এখানে স্টল দিয়ে দিয়েছে। চলুন মন্দিরের ভেতর প্রবেশ করা যাক, দর্শন করুন বাপ্পাকে। আমি কিন্তু খুব লুকিয়ে লুকিয়ে ছবি তুলেছি। সমস্ত মন্দিরের মতো এখানেও কিন্তু বাপ্পার ছবি তোলা নিষেধ। সত্যি মহাগণপতি, তাই না? কি বিরাট বড় বাপ্পা। চলুন এবার পাশে যাই। দেখুন শ্রী কাশী বিশ্বেশ্বর মন্দির, যেটা বলছিলাম আপনাদের। এখানে অবশ্য ছবি তোলায় কোনো নিষেধাজ্ঞা নেই। এই যে দেখছেন স্তম্ভটা, এই স্তম্ভটাতে কিন্তু প্রদীপ জ্বলে। কি অসাধারণ লাগবে না যখন পুরো স্তম্ভটাতে প্রদীপ জ্বলে উঠবে। মন্দির প্রাঙ্গণে রাখা সুবিশাল নন্দী মহারাজ কিন্তু আরেকটি লক্ষণীয় বিষয়। চলুন এবার কাশী বিশ্বেশ্বরের দর্শন করি। এই যে দেখুন, দর্শন করুন। কত সুপ্রাচীন এই মন্দির না? এই মন্দির তৈরির একটা বিশেষত্ব বলছি। যে স্টাইলে এই মন্দির তৈরি হয়েছে সেই স্টাইলকে বলা হয় হেমাদিপান্তি স্টাইল। এই স্টাইলের মানে হলো, আমরা যে জিগস পাজল খেলি, খাপে খাপে বসিয়ে দিয়ে একটা জিনিস তৈরি করি, ঠিক সেভাবে এই পাথরগুলোকেও খাপে খাপে বসানো হয়েছে। এই বসানোর জন্য কোনো রকম আঠা বা কোনো রকম মাধ্যম ব্যবহার করা হয়নি। সেই স্টাইলটিরই নাম হেমাদিপান্তি স্টাইল। কি অদ্ভুত না? কত বছর আগেও টেকনোলজি কোথায় পৌঁছে গেছিল। সত্যি ভাবতে অবাক লাগে না কত বছর আগে এই সমস্ত মন্দির তৈরি হয়েছে, আর আমরা কিনা সেটাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ পর্যন্ত করে উঠতে পারি না। আমার খুব ভালো লাগলো এই দুই মন্দিরই দর্শন করে। একই সঙ্গে বাপ্পা এবং দেবাদিদেব মহাদেব দুজনেই অবস্থান করছেন এখানে কৃষ্ণা নদীর ধারে। যদিও কৃষ্ণা নদীকে দেখে আমি খুব দুঃখ পেয়েছি। নন্দী মহারাজকে দেখুন, কি বিরাট সুবিশাল নন্দী মহারাজ। আমার পুজো দেওয়াও হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে যাই। বেরিয়ে আমি এবার একটু খাবার খোঁজ করব। আমি সেই সকালে বেরিয়েছি মুম্বাই থেকে, এখন অবধি খাওয়া হয়নি। এরপরে আমি যাব, আজকে আর সম্ভব না, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আমি যাব নানা ফাডনাবিসের বাড়িতে। একদিনই করতে পারতাম, কিন্তু যেহেতু আমার বেরোতে দেরি হয়েছে তাই একদিনে আর সম্ভব হয়নি। তাই আজকের দিনটা আমি ওয়াইতে থাকবো এবং কালকে যাব নানা ফাডনাবিসের বাড়ি। ততক্ষণ চলুন একটু খাওয়ার খোঁজ করি, দেখি কোথায় কি খাওয়া দাওয়া পাওয়া যায়। আমি চলে এসেছি একটা রেস্টুরেন্টে। মহারাষ্ট্রের সবাই শিবাজি মহারাজকে এত ভক্তি করেন, ভালোবাসেন, ঠিক যেমন আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে ভালোবাসি বা ভক্তি করি। তাই সব জায়গায় আপনি শিবাজি মহারাজের ছবি পাবেন। এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। মহারাষ্ট্রের একটা বিশেষ কালচারের ছবি, এটা মানে মডেল বানিয়ে রাখা হয়েছে। এই কালচারটির নাম বাগাদ, এবং সব থেকে বিখ্যাত যে গ্রাম এই বাগাদের জন্য, সেই গ্রামের নাম বাওধান। তাই বাওধান চে বাগাদ মানে বাওধানের বাগাদ খুব বিখ্যাত। এই বাগাদ মানে কি? বাগাদের সাথে আপনি কিছুটা আমাদের চড়কের মিল পাবেন। আমাদের চৈত্র সংক্রান্তিতে যে চড়ক হয়, চড়ক পুজো হয়, দেখুন ঠিক সেইভাবে একজন মানুষ এই হালের ওপরে ঝুলছে। আসলে এই বাগাদের মানে হচ্ছে যে
কেউ যদি কিছু মানত করে, মনস্কামনা করে এবং তা পূর্ণ হয়ে যায়, তাহলে সে এইভাবে ঝুলে তার আরাধ্য দেবীর কাছে গিয়ে তার পূজা অর্চনা করে। সে নিজে করতে পারে বা তার পরিবারের কেউ করতে পারে। প্রতি বছর দোল পূর্ণিমার দিনে বাউধান গ্রামে এর যাত্রা শুরু হয়। দোল পূর্ণিমা থেকেই শুরু হয় তীর্থযাত্রা। হোলি পূর্ণিমার তিথিতেই ঠিক হয় বাউধানের বাগদান। এই যে ষাঁড় দেখছেন, এই ষাঁড়ও একটি বিশেষ প্রজাতির। শুধুমাত্র খিলার গরুর উপজাতি থেকে জন্ম নেওয়া খিলার ষাঁড়ই ব্যবহার করার প্রথা রয়েছে এই অনুষ্ঠানে। ওয়াই তালুকে ফুলেনগর গ্রামে কালেশ্বরী দেবীর পুজো করা হয় এই সময়। আর হোলির দুদিন আগে থেকেই শুরু হয়ে যায় হলুদ দিয়ে একটি বিশেষ উৎসবের। দোল পূর্ণিমার আগেই, দুদিন আগেই হলুদ দিয়ে এখানে দোল খেলা হয়। কি অদ্ভুত না? কত দূরে পশ্চিমবঙ্গ, কত দূরে মহারাষ্ট্র, কিন্তু কোথাও না কোথাও কালচার যেন মিলেমিশে এক হয়ে গেছে। এইসব ভাবতে ভাবতেই আমি চলে এসেছি আমার হোমস্টেতে। আজকের রাতটা আমি এখানে কাটাবো, কাটিয়ে কালকে যাব নানা ফাডনাবিসের বাড়ি। এসেই পেয়ে গেছি একটা প্রিয় বন্ধুকে। যেখানে যত ডগি থাকে সবাই আমার বেশ প্রিয় বন্ধু হয়ে যায়। বেশ মজা লাগে ওদের সাথে। আর এই জায়গাটিও কি সুন্দর না, প্রকৃতির মাঝখানে, চারদিকে শুধু সবুজ আর সবুজ আর সবুজ। আমরা শহরের মানুষরা এত সবুজ দেখতে পাই কোথায়? তাই মাঝে মধ্যেই আমি বেরিয়ে পড়ি প্রকৃতির কাছাকাছি কোথাও থাকবো বলে। সত্যি সত্যি আমি ঠিক করেছি আমি শহরে আর থাকবো না। আমি এইরকমই কোঙ্কন বা সাতারা বা সাংলির কোনো গ্রামে চলে আসবো। বেশ লাগে আমার এই প্রকৃতির কাছাকাছি থাকতে। যাই হোক, আমি এই ভিডিওটা এখানে শেষ করব, কারণ কাল সকালে আমি যাব নানা ফাডনাবিসের বাড়ি এবং সেখান থেকে আমি ফিরে যাব আবার মুম্বাই। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সেই সঙ্গে সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। এই ভিডিওটা শেষ করার খুব তাড়াতাড়ি আমি পরের ভিডিওটা নিয়ে আসবো, কারণ দুটো একসাথে না দেখলে আপনাদের ভালো লাগবে না। আজকে তবে আসি, কালকে আবার দেখা হবে নানা ফাডনাবিসের বাড়িতে। কেমন? সবাই খুব ভালো থাকবেন। টাটা।